একটা একটা করে বেঁচে থাকার রাস্তাগুলো বন্ধ হয়ে যেতে লাগলো পল্লবীর সামনে। আজও এই চাকরিটা চলে গেল। এই নিয়ে তিনবার চাকরি গেল। তিনবারই কোনো এক অজ্ঞাত কারণে তার চাকরি চলে গেছে। যখন একটার পর একটা পরীক্ষায় ভালো মার্কস নিয়ে পাশ করত পল্লবী, তখন কত স্বপ্ন দেখত। একদিন সে তার বাবার ছোট্ট বিজনেসটার হাল ধরবে, কোম্পানিটাকে অনেক বড় করে তুলবে। পল্লবীর একটা স্বপ্নও পূরণ হয়নি। তার বাবার অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার বিকাশ গুপ্ত তার বাবাকে পথে বসালো। বিশাল দিনার দায়ে মানুষটা কারোর কাছে মুখ দেখাতে পারেনি। লজ্জায় নিজের জীবনটা শেষ করেছিল। মার শরীরেও অনেক রোগ বাসা বেঁধেছে। ভাইটা কলেজে পড়ে, অনেক সময় তারও কলেজের ফিজ বাকি পড়ে যায়। সব দিক দিয়েই পরিবারটা একেবারে কোণঠাসা হয়ে আছে। বহুদিন ধরে বাবার গাড়িটা গ্যারেজে পড়ে আছে। মাঝে মধ্যে স্টার্ট দিয়ে রাখে পল্লবী। গাড়ির হার্ট, লাংস, কিডনি সব ঠিক আছে কিনা দেখে নেয়। বাবাই তাকে সব শিখিয়েছিল। বাবা বলতো, গাড়ি হলো পরিবারের সদস্যের মতো। অন্যদের যেমন যত্ন আত্তি করতে হয়, গাড়িকেও ততটাই করতে হয়। ওরও শরীর আছে, শরীর বেগড়ায়। একটু আদর যত্ন না করলে সে শুনবে কেন তোর কথা? অনেক অভাবেও গাড়িটা বিক্রি করার কথা ভাবেনি পল্লবী। তার কোথাও মনে হতো এই গাড়িটার মধ্যে বাবার অস্তিত্ব এখনও বেঁচে আছে। কতবার কত জায়গায় এই গাড়ি করে তারা ফ্যামিলি ট্রিপ করেছে। গাড়ির মধ্যে এসে বসলেই দিনগুলো হুড়হুড় করে এসে তার মনে হুটোপাটি করে। পল্লবী তাদের তাড়াতে গেলে তারা গোঁসা করে, যেন এই হুটোপাটি করাটা তাদের অধিকার। পল্লবীকে এটা মেনে নিতে হবে। নেয়ও পল্লবী। করার তো কিছু নেই। স্টার্ট বন্ধ করে সেদিনকার মতো গাড়ির কাছ থেকে বিদায় নিল না পল্লবী। অন্যদিন হলে গ্যারেজে তালা মেরে চলে যেত। আজ গেল না। বেশ কিছুক্ষণ গাড়িটার গায়ে হাত রেখে দাঁড়িয়েছিল। বলেছিল, পারবি তো? গাড়িটা ই ক্যাবে রেজিস্টার করে নিজেই চালাতে শুরু করল পল্লবী। রাস্তায় নেমে বুঝতে পারল পল্লবী রাস্তাটা কতটা কঠিন। মেয়ে ড্রাইভার দেখে অনেক প্যাসেঞ্জার রাইড ক্যান্সেল করে দিত। অনেকে আবার সুযোগ নেবারও চেষ্টা করত। একজন পুরুষ ড্রাইভার যে সময়ে যে পরিমাণ টাকা রোজগার করে, সেই টাকাটাই রোজগার করতে পল্লবীকে অনেক রাত অবধি ট্যাক্সি চালাতে হতো। বেশ ভালোও লাগত পল্লবীর। অনেক কিছু দেখত, অনেক কিছু জানত, অনেক কিছু শিখত। একবার এক মাসিমা গাড়িতে উঠে খুঁটিয়ে খুঁটিয়ে তার সংসারের ৭ কাহন জেনে নিয়েছিল। নামার একটু আগে পল্লবীকে জিজ্ঞেস করেছিল, বিয়ে করবে? হাতে একটা ভালো ছেলে আছে, রাসবিহারী চেতলা রুটে অটো চালায়। মাসিমার থেকে নিস্তার পেয়ে খালি গাড়ি নিয়ে আসতে আসতে মনে মনে হেসেছিল পল্লবী। অটো ড্রাইভারের সঙ্গে ট্যাক্সি ড্রাইভারের বিয়ে হলে মন্দ হয় না। সকাল থেকে রাত অবধি দুজনেই রাস্তায় পড়ে থাকবে। সাংসারিক কলহ হবার সম্ভাবনা খুব কম। অবশ্য একটা সমস্যা আছে, ইগো ক্ল্যাশ। আর যাই হোক, অটোর চেয়ে ই ক্যাবের জাতগোত্র অনেক উঁচুতে, তাই এটাকে ঠিক রাজ্যটক বলা যায় না। এভাবেই পল্লবীর জীবনের চাকাটা গড়াচ্ছিল। হয়তো গড়াতো, কিন্তু একটা রাত পল্লবীর জীবনটাকে একেবারে অন্য একটা বাঁকে নিয়ে গিয়ে ফেলল। রাত তখন অনেক। একটা প্যাসেঞ্জার নামিয়ে খালি গাড়ি নিয়ে ফিরছিল পল্লবী। মার্সিডিজটা তার গাড়ির গা ঘেঁষে বেরিয়ে গিয়ে ফুটপাথের ওপর উঠে পড়ল, আর একটু হলেই তার গাড়িটাকে ধাক্কা মারত। মার্সিডিজের একটা চাকা ফুটপাথের ওপর উঠে হেলে আছে। গাড়ি থামিয়ে তাড়াতাড়ি মার্সিডিজের দিকে এগিয়ে গেল পল্লবী। দরজায় নক করেও কোনো আওয়াজ না পেয়ে টেনে দরজাটা খুলল। সিটের ওপর এলিয়ে পড়ে আছে মধ্যবয়স্ক লোকটি। জ্ঞান নেই। সিটের পাশে থাকা জলের বোতলটা নিয়ে ভদ্রলোকের চোখে মুখে আঁচলা করে জলের ছিটে দিল পল্লবী। লোকটা একবার ঘোলাটে চোখে তাকালো ওর দিকে।
কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা আবার ঝিমিয়ে পড়ল। মুহূর্তে সিদ্ধান্ত নিল পল্লবী, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে তার গাড়িটাকে ভদ্রলোকের মার্সিডিজের পাশে নিয়ে চলে এলো। সিট বেল্ট খুলে ভদ্রলোককে কোনো রকমে টেনে হিঁচড়ে গাড়ির বাইরে নিয়ে এলো। ভদ্রলোকের ফোনটাও সঙ্গে নিল। এক হাতে ভদ্রলোকের শরীরের ভার তার শরীরের ওপর রেখে তার গাড়ির পিছনের দরজা খুলে তাকে বসিয়ে দিল। মার্সিডিজ লক করে চাবিটা নিজের কাছে রাখল। হু হু করে তার গাড়িটা ছোটালো হসপিটালের দিকে। উদ্বিগ্ন হয়ে হসপিটালের করিডরে অপেক্ষা করছে পল্লবী। ভদ্রলোককে হসপিটালে এনে ভর্তি করে দেবার পর এখনও ডাক্তার বেরোয়নি। কয়েকজন নার্সকে জিজ্ঞেস করেছিল, তারা পল্লবীকে কিছু বলেনি। অনেক পরে ডাক্তার বেরিয়েছিল। পল্লবীকে ডেকে বলল, আপনি খুব লাকি, 5-10 মিনিটও যদি দেরি হতো হাতের বাইরে চলে যেত। এতক্ষণের বরফ জমা হয়ে থাকা উৎকণ্ঠাটা গলতে শুরু করল। ভদ্রলোক তার কেউ নয়, তার জন্য এতটা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণও ছিল না পল্লবীর। কিন্তু ওকে যখন দুহাতে ধরে গাড়িতে বসাচ্ছিল, তার মুখের দিকে তাকিয়ে বাবার কথা মনে পড়ছিল। সেটা থেকেই হয়তো এই উৎকণ্ঠা। এখন নিশ্চিন্ত হয়ে সে বাড়ি ফিরতে পারবে। এর মধ্যে মা দুবার ফোন করেছে, ফোন ধরেনি পল্লবী। ওরাও হয়তো চিন্তা করছে। পকেটে মোবাইলটা বেজে ওঠে, অচেনা রিংটোন। মনেই ছিল না পল্লবীর ভদ্রলোকের ফোনটা তার কাছে আছে। ফোনটা বের করে দেখল, কলার সাইডিতে এক মহিলার নাম লেখা, অনসূয়া। ভদ্রলোকের খবরটা জানাবার জন্যই ফোনটা ধরল পল্লবী। কথা বলে বুঝতে পারল যিনি ফোন ধরেছেন তিনি ভদ্রলোকের স্ত্রী। পল্লবীর মুখ থেকে সব শুনে অনসূয়া হতবাক হয়ে গেল। পল্লবীকে হসপিটালেই অপেক্ষা করতে বলল। আর বাড়ি যাওয়া হল না পল্লবীর। আধ ঘণ্টার মধ্যেই ভদ্রলোকের যে যেখানে আছে ছুটে এলো হসপিটালে, একমাত্র তার বড় ছেলে প্রতীক ছাড়া। তা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে কানাঘুষোও চলছে। এই প্রতীক নামক মানুষটাকে যে এরা খুব একটা পছন্দ করে তা একদমই নয়, বরং এরকম একটা পরিস্থিতিতেও তার সমালোচনা করতে সবাই 2-3 লাইন করে খরচ করছে, যা থেকে পল্লবীর সেই প্রতীক নামক বড়লোকের বখাটে ছেলেটির সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গেল। পল্লবী এটাও জেনে গেল, যাকে হসপিটালে নিয়ে এসেছে তিনি সাধারণ কেউ নন, কলকাতার একজন নামকরা শিল্পপতি, নাম দেবাদিত্য রায়। পল্লবী ফোন আর গাড়ির চাবিটা দেবাদিত্য স্ত্রী অনসূয়ার হাতে দিল। মার্সিডিজটা কোথায় আছে সেটাও বলল। ওকে ওর ভাড়াটা দিয়ে দাও। অনসূয়া পাশে দাঁড়ানো তার ছোট ছেলে অর্ককে বলল, না না, ভাড়া লাগবে না, সৌজন্য দেখিয়ে বলল পল্লবী। কোনো বড়লোক মানুষ কাজের দাম দিতে এলে সেটা না নেওয়া তাদের বড়লোকি জাত্যাভিমানে আঘাত করা। পল্লবী না জেনে সেই ভুলটা করে বসল। ভ্রু কুঁচকে তাকালো অনসূয়া, বলল, তোমার না লাগলেও আমাদের দিতে হবে, না হলে কোথাও মনে হবে তুমি আমাদের দয়া করছ। অর্ক পকেট থেকে পার্স বের করে তার থেকে 500 টাকার নোটটা নিয়ে পল্লবীর হাতে দিল। 300 টাকা বের করল পল্লবী তার পার্স থেকে। ওটা তুমি রেখে দাও, পল্লবীকে বলল অনসূয়া। পল্লবী তাকালো অনসূয়ার দিকে, ঈষৎ হেসে বলল, না ম্যাডাম, তাহলে কোথাও মনে হবে আপনি আমাকে দয়া করছেন। টাকাটা অর্কর হাতে দিয়ে হসপিটাল ছেড়ে চলে গেল পল্লবী। একটা ট্যাক্সি ড্রাইভার মেয়ের এতটা ঔদ্ধত্য ভালোভাবে নিল না অনসূয়া। পরের দিন একটু বেলা করেই ঘুম ভাঙল পল্লবীর। পাশে থাকা ফোনটা হাতে তুলে নিল। দেখল একটা আননোন নাম্বার থেকে অনেকগুলো মিসড কল। এতবার কে ফোন করেছে? কলব্যাক করল পল্লবী। সেটা ছিল হসপিটালের নাম্বার। নার্সেস ডেস্ক থেকে পল্লবীকে এখনই হসপিটালে আসতে বলল। পল্লবীর কপালে চিন্তার রেখা ফুটে উঠল। তাহলে কি ওনার শরীর খারাপ? কিন্তু তাকে কেন ডাকছে?
দেবাদিত্য রায়কে হসপিটালে ভর্তি করার সময় তার নম্বরটা দিতে হয়েছিল, কিন্তু এখন তো ওর বাড়ির সবাই এসে গেছে। আর বেশি কিছু না ভেবে রেডি হয়ে বেরিয়ে পড়ল। পল্লবী যখন হসপিটালে এলো তখন দেবাদিত্যর বাড়ির লোকেরা তার দিকে এমনভাবে তাকালো যেন সে বিরাট একটা অন্যায় করেছে। পল্লবী বুঝতে পারল না তার দোষটা কি। কেবিনে ভয়ে ভয়ে ঢুকল পল্লবী। তুমিই পল্লবী? দেবাদিত্যর প্রশ্নে আস্তে করে মাথা নাড়ল সে। হসপিটাল থেকে শুধু তোমার নাম আর ফোন নম্বরটা পেয়েছি। ভাবলাম যে আমাকে বাঁচালো তাকে একবার সামনাসামনি ধন্যবাদ দেব। ধন্যবাদ ডেকে দেওয়াটা ভালো দেখায় না, কিন্তু আমার তো কোনো উপায় নেই। দেবাদিত্যর সামনে বসেছিল ২৬-২৭ বছরের একটা ছেলে। পল্লবীকে দেখে উঠে দাঁড়াল। রিজু সুঠাম শরীর, চেহারার মধ্যে একটা উদ্ধত বেপরোয়া ভাব, নাকটা বেশ লম্বা। কোনো ছেলের দিকে দেখলে পল্লবী সবচেয়ে আগে দেখে তার নাকটা। নাক লম্বা হলে আরও একবার দেখে, মাঝারি হলে একবারেই ক্ষান্ত দেয়। এটা বোধহয় হীনমন্যতা থেকে এসেছে। পল্লবীর নাকটা একটু বোঁচা কিনা। ছেলেটি পল্লবীকে বলল, বাবা জেদ করছিল বলে আপনাকে আসতে বলা হয়েছে, কিন্তু ১ মিনিটের বেশি নয়। পল্লবী তাকায় ছেলেটার দিকে। এই তাহলে ওর বড় ছেলে প্রতীক, যার না আসা নিয়ে কাল রাতে অনেক কথা হচ্ছিল। কেবিন থেকে বেরিয়ে গেল প্রতীক। কেমন আছেন আপনি? পল্লবীর প্রশ্নে দেবাদিত্য ঈষৎ হেসে বলে, ডাক্তার তো বলল সেকেন্ড লাইফ পেয়েছেন, এনজয় করুন। ভাবছি সেটাই করব। আমি যে কটা দিন এখানে আছি তুমি একবার করে আসবে? চুপ করে থাকল পল্লবী। অনেক অসুবিধে হয়ে যাবে না তোমার? না না, অসুবিধা কিছু না, আমি ঠিক সময় করে চলে আসব, কিন্তু আমাকে ঢুকতে দেবে তো? দেবাদিত্য তাকালো পল্লবীর দিকে। মধ্যবিত্তের সরল নিষ্পাপ প্রশ্ন। পল্লবীকে আশ্বস্ত করল দেবাদিত্য, আমি ওদের বলে দেব, কেউ তোমাকে আটকাবে না। কথা রেখেছিল পল্লবী। রোজ আসত হসপিটালে, কথা বলতো দেবাদিত্য রায়ের সঙ্গে। দেবাদিত্য খুঁটিয়ে খুঁটিয়ে পল্লবীর সম্পর্কে অনেক কিছুই জেনে নিয়েছিল। পল্লবী অনার্স গ্র্যাজুয়েট শুনে অবাক হয়েছিল। দেবাদিত্য পল্লবীর ধ্যান ধারণাটা অনেক বদলে দিয়েছিল। মানুষটার সঙ্গে যত কথা বলেছে তত যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছে পল্লবী। তাই মুখ ফসকে বলে ফেলেছিল, আপনাকে যদি সারা জীবনের জন্য সামনে পেতাম, নিজেকে হয়তো অন্যভাবে গড়ে তুলতে পারতাম। পল্লবীর কথায় মিটিমিটি হেসেছিল দেবাদিত্য। পল্লবীর কাছ থেকে তার মোবাইলটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দিয়েছিল। যদি কখনো কোনো দরকার লাগে ফোন করো, এটা আমার পার্সোনাল নাম্বার। কিন্তু পল্লবীর এই এতটা কাছে চলে আসা ভালোভাবে নিত না অনসূয়া এবং ননদ সীমন্তিনী, যিনি সংসারের পাঠ চুকিয়ে অনেক দিন ধরেই দাদার সংসারে আছেন। ফলে এই সংসারে তার শিকড়টা বেশ গভীর, আর অনসূয়ার সঙ্গে তার সম্পর্কটাও বেশ ভালো। বলা যায় তিনি অনসূয়ার একমাত্র স্বঘোষিত পিয়ে। যেহেতু অনসূয়া পল্লবীকে পছন্দ করে না, তাই সীমন্তিনীর অপছন্দের মাত্রাটা আরও বেশি। সুযোগ পেয়ে দু একটা কথা শুনিয়েও দিয়েছে পল্লবীকে। এখানে রোজ রোজ কেন আসো বাছা? এখানে তো তোমার কোনো কাজ নেই, বরং এই সময় রাস্তায় ট্যাক্সি চালালে কিছু রোজগার করতে পারতে। নাকি অন্য কোনো মতলব আছে তোমার? পল্লবী গায়ে মাখেনি সেসব কথা, মাখেনি দেবাদিত্যর কথা ভেবে। এর মধ্যে আরও একবার প্রতীকের সাথে মুখোমুখি হয়ে গিয়েছিল পল্লবী। পল্লবীর দিকে একবার তাকিয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছিল প্রতীক। সেই তাকানো আর পাশ কাটানোর মধ্যে ছিল একটা অচ্ছুতের থেকে দূরত্ব বজায় রাখার প্রদর্শন, যা সীমন্তিনীর খারাপ কথার চেয়েও খারাপতর। এর মধ্যে মার শরীরটা খারাপ হওয়ায় দুদিন হসপিটালে যেতে পারেনি পল্লবী।
মা একটু ভালো হতেই গিয়েছিল, গিয়ে শোনে ছুটি হয়ে গিয়েছে দেবাদিত্যর। দেবাদিত্য ফিরে গিয়েছে তার বাড়িতে। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগলো পল্লবীর। এই কটা দিন তার কাছে ছিল একদম অন্য রকম। 2 দিনের বিরতি তাকে আবার তার জায়গায় ফিরিয়ে দিল। ভাবল একবার ফোন করবে দেবাদিত্যকে, কিন্তু সাহস করে সেই ফোনটা আর করতে পারল না পল্লবী। পল্লবী হয়তো আবার তার নিজের জীবনেই বয়ে যেত, কিন্তু একটা ফোন কল তাকে আবার অন্য খাতে টেনে আনল। দেবাদিত্য ফোন করেছে। পল্লবী যেন বিশ্বাস করতে পারল না, দেবাদিত্য রায় তাকে ফোন করেছে। ফোনটা ধরল পল্লবী। আজ সন্ধেবেলা আমার বাড়িতে একবার আসতে পারবে? ভেতরটা কেঁপে উঠল পল্লবীর। দেবাদিত্য রায় তাকে বাড়িতে আসতে বলছে কেন? তোমার অ্যাড্রেসটা বলো, আমি গাড়ি পাঠিয়ে দেব। কুণ্ঠিত হয়ে পল্লবী তাড়াতাড়ি বলল, না না স্যার, আমি নিজেই চলে যাব। সেই সন্ধ্যায় ঝড় উঠেছিল দেবাদিত্য রায়ের পরিবারে। পল্লবীর সামনেই যখন দেবাদিত্য সবাইকে জানাল পল্লবীকে সে বাড়ির বউ করতে চায়, প্রতিবাদের ঝড়টা প্রলয় হয়ে ধেয়ে এল অনসূয়া সীমন্তিনীর দিক থেকে। কথা কুকথা ঝোড়ো হাওয়ার মতো আছড়ে পড়ল পল্লবীর ওপর। ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইল পল্লবী। ঝড়ে সে এলোমেলো হয়ে যাচ্ছে। ঝড়ের গতিবেগ আরও বেড়েছিল প্রতীক বাড়ি ফেরার পর। পরিষ্কার জানিয়ে দিয়েছিল, একটা রাস্তার মেয়েকে বিয়ে করতে পারব না। পল্লবীর সমস্ত রাগ গিয়ে পড়ল দেবাদিত্য রায়ের ওপর। অপমানের যন্ত্রণায় তখন সে পুড়ছে। সেই দগ্ধ শরীর নিয়ে দেবাদিত্য রায় নামক মহিরুহর সামনে দাঁড়িয়েছিল। মেলে ধরেছিল তার যন্ত্রণাদগ্ধ মন। এজন্য আপনি আমাকে ডেকেছিলেন? আমি তো চাইনি আপনার বাড়ির বউ হতে, ভাবিও নি কখনো। আপনাকে যখন ওই অবস্থায় দেখি, তখন আপনার গায়ে কোথাও লেখা ছিল না আপনি দেবাদিত্য রায়। তখন একটাই কথা মনে হয়েছিল আমার, আপনাকে বাঁচাতে হবে, আপনার বাড়ির লোকের কাছে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনার স্ত্রী আমাকে যখন বেশি ভাড়া দিতে চেয়েছিল, আমি সেটুকুই নিয়েছিলাম যে ভাড়াটা আমার পাওনা হয়। আমার মনে কোনো লোভ নেই স্যার। কখনো কারোর ভালো কাজকে ব্যবসার চোখে দেখবেন না, তাকে নিয়ে সওদা করবেন না। চোখে জল নিয়ে পল্লবী বেরিয়ে এসেছিল দেবাদিত্যর বাড়ি থেকে। একবারও পিছন ফিরে তাকায়নি। পল্লবী বাড়িতে পা রাখার সাথে সাথেই মা আর ভাই এগিয়ে এলো। ওদের চোখ মুখের ভাষা পড়তে অসুবিধা হল না পল্লবীর। ওরা হয়তো সারা সন্ধে অপেক্ষা করে আছে ওর কাছে গল্প শুনবে বলে। হবেই বা না কেন, নুন আনতে পান্তা ফুরোনো বাড়ির মেয়েকে নিমন্ত্রণ করেছে সাধারণের স্বপ্নের বাইরে থাকা রাজপ্রাসাদের রাজা। কেমন সে প্রাসাদ, কেমন সেখানকার মানুষজন, তারা কি আমাদের মতোই? কেমন খাতির যত্ন করেছে পল্লবীকে। খাতির, মনে মনে হাসল পল্লবী। বানিয়ে বানিয়ে একটা একটা করে গল্প বলেছিল ওদের। ওরা গোগ্রাসে সেই মিথ্যে গল্পে পেট ভরাচ্ছিল। মা ভাই ঘুমিয়ে পড়লে ফোনটা নিয়ে দেবাদিত্যর ফোন নাম্বারটা ডিলিট করে দিল পল্লবী। পরের দিন দেবাদিত্য নিজে এসেছিল পল্লবীদের বাড়িতে, একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে। পল্লবীর মা ভাই এতটাই অবাক হল, বেশ কিছুক্ষণ তারা কোনো কথা বলতে পারল না। এমনকি দেবাদিত্য রায়ের মতো মানুষ যে দাঁড়িয়ে আছে, তাকে বসতে বলতে হবে, সেটাও তারা ভুলে গেল। পল্লবী যখন এসে শুনল দেবাদিত্য রায় তার সঙ্গে প্রতীকের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে এবং তার মায়ের সাথে এক প্রস্থ কথাও হয়ে গেছে, রাগে মাথা ঝাঁ ঝাঁ করে উঠল পল্লবীর। বলল, আপনাকে যা বলার আমি কালই বলে দিয়েছি, তাহলে কেন এসেছেন? আমি নিজেকে কখনো সওদা করব না। দেবাদিত্য রায় বরাবরই ধীর স্থিরভাবে কথা বলেন। এখানেও সেই তারেই বেঁধে রাখল নিজেকে। পল্লবীকে বলল, তুমি যেমন আমাকে বাবার মতো দেখো, আমিও তোমাকে মেয়ের মতোই দেখি। বাবা মেয়ের মধ্যে কোনো সওদা হয় না পল্লবী। আমি এসেছি আমার ছেলের জন্য,
সবাই মিলে আমার ছেলেটাকে নষ্ট করে দিচ্ছে। দেবাদিত্য রায়ের প্রথম পক্ষের সন্তান প্রতীক। প্রতীকের মা যখন মারা যায় তখন দেবাদিত্য ছিল বিদেশে। প্রতীক মনে করে বাবা সেই সময় থাকলে মাকে হয়তো বাঁচানো যেত। তাই ছোট বয়স থেকেই দেবাদিত্যর প্রতি রাগ জমতে জমতে এখন এমন পর্যায়ে গেছে যেখানে দেবাদিত্যকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে প্রতীক। পরে অনসূয়া আসার পর সেটা আরও উস্কে দিয়েছে, আর তাতে সঙ্গত করেছে সীমন্তিনী। আসলে এরা দুজনেই নিজেদের স্বার্থটা দেখেছিল। অনসূয়া ভেবেছিল প্রতীকের মনে বিষ ঢুকিয়ে দিয়ে রাখতে পারলে সে সারা জীবন বিষাক্ত হয়ে থাকবে, তার নিজের ছেলে কোম্পানির দায়িত্ব পাবে। আর সীমন্তিনী ভেবেছিল বৌদির মন জুগিয়ে চললে সে এই সংসারে টিকে থাকবে। দেবাদিত্য যখন বুঝতে পারল তখন সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। প্রতীক হয়ে উঠেছে বিষধর। তাকে বশ করার বিনা একমাত্র আছে অনসূয়ার কাছে। দেবাদিত্যর কথায় পল্লবী তাকালো তার দিকে, বলল, যাকে আপনার বাড়ির কেউ পছন্দ করে না তাকে কেন বউ করে বাড়িতে তুলতে চাইছেন আপনি? শুধু আমার ছেলেটাকে বাঁচাবার জন্য। ভালোবাসার নামে সবাই ওকে ঠকাচ্ছে। চোখের সামনে ছেলের সর্বনাশ দেখাটা নিজের মৃত্যু যন্ত্রণার থেকেও সাংঘাতিক, আর ওরা আমাকে প্রত্যেকটা দিন সেই যন্ত্রণাটা দিচ্ছে। আমি আমার ছেলের জন্য তোমার কাছে একটুখানি ভালোবাসা চাইছি পল্লবী, সত্যিকারের ভালোবাসা যা তোমার মধ্যে আছে। মনে মনে হাসল পল্লবী। সে নিজে আতশকাঁচ দিয়ে খুঁজলেও তার মধ্যে ভালোবাসা নামক বস্তুটিকে খুঁজে পেত কিনা সন্দেহ। অথচ এই মানুষটা পেয়ে গেল। দেবাদিত্যর দিকে না তাকিয়ে বলল, যে তার বাবাকেই চিনল না, বুঝল না, সে আমার মতো একটা রাস্তার মেয়েকে কি করে মন থেকে মেনে নেবে? দেবাদিত্য বলল, কোনো রোগী স্বাদ করে ওষুধ খায় না, তবু ডাক্তার তাকে জোর করে ওষুধ খাওয়ায়। কেন জানো? ডাক্তারের কাজ তাকে বাঁচানো। তাকে ঘিরে যে মানুষগুলো আছে তাদের খুশিটাকে বাঁচানো, তাদের স্বপ্নটাকে বাঁচানো। সেই রাতে তুমি আমাকে হসপিটালে নিয়ে আসার পর আমার মনে হয়েছিল আমি মরে গেলেই ভালো হতো। আমার বেঁচে থাকার কোনো কারণ ছিল না। তোমাকে দেখার পর আবার আমার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, জীবনটাকে ভালোবাসতে ইচ্ছে করছে। অপলক চোখে দেবাদিত্যর দিকে কিছুক্ষণ তাকিয়েছিল পল্লবী। কতটা অসহায় হলে আর ছেলেকে কতটা ভালোবাসলে একটা মানুষ তার মতো অতি সাধারণ একটা মেয়ের সামনে এভাবে ভেঙে পড়তে পারে। সেই মুহূর্তে আর নিজের কথা ভাবতে পারেনি পল্লবী। অস্ফুটে বলেছিল, যদি না পারি দোষ দেব না তোমাকে, জানব ভালোবাসাটা আমাদের কারোরই কপালে লেখা নেই। পল্লবীর সম্মতি পাওয়ার পর আর কারোর কোনো ওজর আপত্তি ধোপে টেকেনি দেবাদিত্যর সামনে, না অনসূয়ার, না সীমন্তিনীর, না প্রতীকের। কারোর কথা শোনেনি দেবাদিত্য। প্রতীককে বলেছিল, এই বিয়ে না করলে তুমি ধরে নিতে পারো এই পৃথিবীতে তুমি একা, কেউ নেই তোমার। বাড়ি, কোম্পানি, এই জীবন কোনোটাই থাকবে না তোমার। পল্লবী তো তবু রোজগার করছে, তুমি তাও পারবে না, কারণ ওর মতো তুমি রাস্তায় ট্যাক্সি চালাতে পারবে না। সো ইউ আর গেটিং ম্যারিড। গার্লফ্রেন্ড নিশার কথায় প্রতীক তাকালো তার দিকে। পরক্ষণে চোখটা সরিয়ে নিয়ে বলল, এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করছি না। ইউ নো ইট ভেরি ওয়েল। বিরক্তিতে মুখটা কেমন কুঁচকে উঠল নিশার। বলল, কাম অন, এই বোকা বোকা কথাগুলো কেন বলো? তুমি বেবি নয় যে তোমাকে এই বিয়েটা ফিট করানো হচ্ছে। ঘাড় নেড়েছিলে ফর শিওর, না হলে ওয়েডিং ডেট ফিক্স হয়ে গেল কি করে? আমি যদি বিয়ে না করি তাহলে বাবা আমাকে সবকিছু থেকে ডেসপয়েল করত। কি করতাম আমি? নিশা তাকালো প্রতীকের দিকে, বলল, আমার বাড়িতে এসে উঠতে সেটা তোমার কাছে অনেক বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা হতো। দ্যাটস নট পসিবল। প্রতীকের ওপর ভীষণ রাগ ধরল নিশার।
বলল, তোমার এই হিপোক্রেসি দেখলে গা জ্বলে যায় আমার। 3 বছর ধরে একটা মেয়েকে ডেট করলে, তার সাথে শুলে, তারপর বিয়ে করতে চললে আরেকটা মেয়েকে। প্রতীক অসহায় হয়ে বলল, তুমি বলো আমি কি করব? ভালোবাসো আমাকে? তরল পানীয়ের মধ্যে আইস কিউবটা ফেলে গেলাসের পানীয়টাকে ঘোরালো নিশা। আইস কিউবটা তখন বাদামি তরল পানীয়র মধ্যে ঘুরতে ঘুরতে গলছে, তার অস্তিত্ব হারাচ্ছে। প্রতীকও ঠিক ওই আইস কিউবটার মতো অস্তিত্ব হারাতে হারাতে মরিয়া হয়ে বলল, ইয়েস আই ডু। নিশা তাকালো প্রতীকের দিকে, হালকা একটা চুমুক দিল গেলাসে, ভিজে ঠোঁটে হালকা হাসি মিশিয়ে বলল, তাহলে ফুলশয্যার বিছানায় ফুলের বদলে কাঁটা বিছিয়ে দিও। ফার্স্ট নাইটে সব হাজব্যান্ডই তার স্ত্রীর কাছ থেকে কিছু চায়, তুমি চাইবে ডিভোর্স। নিশার দিকে অবাক চোখে তাকালো প্রতীক। তখনই পাবে না, 1 বছর সময় লাগবে। এই 1 বছরে ওর লাইফ তুমি হেল করে দেবে, যাতে 1 বছর পর তোমাকে ছেড়ে যেতে ও কোনো হেজিটেট না করে। প্রতীক সেটাই করেছিল। ফুলশয্যার রাতে পল্লবী যখন প্রতীককে প্রণাম করতে গেল, সরে গিয়েছিল প্রতীক। বলেছিল, এই বিয়ের এক্সপায়ারি ডেট 1 বছর। 1 বছর পর আমি তোমাকে ডিভোর্স দেব। শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল পল্লবী। সেই মুহূর্তে পল্লবীর মনে হয়েছিল, এ কোন মানুষের সাথে ঘর করতে এসেছে সে? মানুষের কোনো পদার্থই তো এর মধ্যে নেই। এতটা বিষাক্ত কোনো মানুষ হতে পারে? কিন্তু দেবাদিত্যর কথাটা তার কানে বাজছিল, আমার বেঁচে থাকার কোনো কারণ ছিল না। তোমাকে দেখার পর আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করছে, জীবনটাকে ভালোবাসতে ইচ্ছে করছে। সমস্ত যন্ত্রণা চেপে পল্লবী বলল, আজকের রাতটা একটা মেয়ের জীবনে বাকি সব রাতের চেয়ে আলাদা একটা রাত। রাতের তারার মতো অগুন্তি স্বপ্ন আঁকে তারা। তুমি তো আমার সেই স্বপ্নটাকেই শেষ করে দিলে। চিন্তা করো না, এর জন্য যা কম্পেনসেশন পাবে তা দিয়ে তোমার আর তোমার ফ্যামিলির হোল লাইফ চলে যাবে। বলো কত টাকা চাও? এজন্যই তো আমাকে বিয়ে করেছিলে তুমি। হাসল পল্লবী, বলল, আগে দেখি এই 1 বছরে ক্ষতির পরিমাণ কতটা, তারপর না হয় হিসেব করব। তুমি তো আমার কাছ থেকে তোমার প্রাপ্য চেয়ে নিলে, আমি যেটা চাইব আমাকে দেবে? বলো। সামনের বছরের একটা ক্যালেন্ডার, আজকের তারিখটা দাগ দিয়ে রাখব। বলা যায় না, একসাথে থাকতে থাকতে আমি হয়তো তোমাকে খুব ভালোবেসে ফেললাম। ভালোবাসতে বাসতে ভালোবাসার এক্সপায়ারি ডেটটাই ভুলে গেলাম। ক্যালেন্ডারটা সামনে থাকলে আমার মনে থাকবে। এরপর প্রত্যেকটা দিন পল্লবীর কাছে দুঃস্বপ্নের হয়ে উঠল। সবাই যেন পল্লবীকে 2 পায়ে পিষতে লাগল। উঠতে বসতে তাকে অপমান করত এরা। শুধু একজন ছিল এদের মধ্যে আলাদা, দেবাদিত্য আর তার এপক্ষের ছেলে অর্ক। অর্ক তার যত কথা সব শোনাত পল্লবীকে। পল্লবী ছাড়া এ বাড়িতে তার কথা কেউ শোনেই না। পল্লবী ছিল তার একমাত্র শ্রোতা। আর ছিল মাধবদা, বাড়ির পুরনো কাজের লোক, যার কাছ থেকে পল্লবী প্রতীকের মায়ের সম্পর্কে অনেক কিছু জেনেছে। এর মধ্যে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হওয়ায় দেবাদিত্যর কোম্পানি প্রতিযোগিতার মুখে পড়ল। সমস্যা এমন জায়গায় এসে দাঁড়াল যে কোম্পানিকে বাঁচানো মুশকিল হয়ে উঠল। ডিনার টেবিলে সবাই খাবার নিয়ে নাড়াচাড়া করছে, কারোরই খাবার রুচি নেই। এমন সময় হঠাৎ করেই কথাটা বলল পল্লবী, একটা কোম্পানি শুধু মালিকের হয় না, লেবারদেরও। লড়াইটা সবাইকে একসাথে লড়তে হয়। এই আপাত সাধারণ কথাটা থেকেই দেবাদিত্য পেয়ে গেল বাঁচার রাস্তা। যে সমস্যার কোনো সুরাহা পাওয়া যাচ্ছিল না, তা একদিনের মধ্যে সমাধানের রাস্তা খুঁজে পেল। সমস্ত লেবার 3 মাস বিনা মাইনে কাজ করে কোম্পানিকে বাঁচিয়েছে।
পল্লবীর এই অবদানের পুরস্কার স্বরূপ দেবাদিত্য পল্লবীকে তার কোম্পানিতে উঁচু পদে বসাল। চাকরিটা যেন পল্লবীর জীবনটাকে আবার আরেকটা বাঁকে এনে দাঁড় করাল। তার মরচে পড়া স্বপ্নটা আবার গাঝাড়া দিয়ে উঠল, ডানা মেলল আকাশে। এটাই তো চেয়েছিল পল্লবী, একটা কোম্পানি চালাবে সে। মাত্র কয়েক মাসের মধ্যেই পল্লবী হয়ে উঠল কোম্পানির সেকেন্ড পার্সন, ম্যাডাম। অশনি সংকেত দেখল অনসূয়া। পল্লবী যদি কোম্পানিতে সেকেন্ড পার্সন হয় তাহলে অর্কর কি হবে? তাই তার অস্ত্র প্রতীককে কাজে লাগাল পল্লবীর বিরুদ্ধে। তাদের দাম্পত্য জীবনটাকে আরও বিষাক্ত করে তুলল। প্রতীকের শুকনো মুখের দিকে তাকিয়ে হাসল নিশা। প্রতীককে খুঁচিয়ে আরও ক্ষতবিক্ষত করল। কেমন লাগছে বউয়ের আন্ডারে কাজ করতে? প্রতীক নীরবে গেলাসে চুমুক দিল। যে জায়গায় তোমার থাকার কথা সেখানে বসে আছে তোমার বউ। ইউ আর আ লুজার। আর একটা লুজারকে সিম্প্যাথি দেখানো যায়, লাইফ পার্টনার করা যায় না। আমাদের সম্পর্কটা এখানেই শেষ করলাম আমি। কথাটা বলে টেবিল ছেড়ে উঠে পড়ল নিশা। দেমাকি চালে টেবিলগুলোর ফাঁক দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। একবার ফিরেও তাকাল না প্রতীকের দিকে। নিশার কাছে প্রত্যাখ্যাত হয়ে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল প্রতীক। আজ পল্লবীর সঙ্গে একটা শেষ বোঝাপড়া করবে সে, কিন্তু তার সেই ইচ্ছা মাঝপথেই থেমে গেল। জোরালো হেডলাইটের আলোয় চোখ ধাঁধিয়ে গেল প্রতীকের। আলো সরে গেলে অন্ধকার, নিকষ অন্ধকার। নিজেকে হাতড়ে খুঁজল প্রতীক। খবরটা পেয়ে স্তব্ধ হয়ে গেল পল্লবী। ছুটে গেল হসপিটালে। আইসিইউতে আছে প্রতীক। ডাক্তার এখনও আশ্বস্ত হওয়ার মতো কিছু বলেনি। সব কিছু ভুলে হসপিটালে পড়ে থাকল পল্লবী। ঠাকুরের কাছে প্রার্থনা করল তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দিতে হবে। প্রতীকের জন্য মন্দিরে মন্দিরে পুজো দিল, দণ্ডি কাটল। ভগবানও হার মেনেছিল পল্লবীর জেদের কাছে, ফিরিয়ে দিয়েছিল প্রতীককে। দিন রাত প্রতীকের সামনে বসে তার সেবা করে গেল পল্লবী। প্রতীক রাগ দেখিয়েছে পল্লবীর ওপর, তাকে দূরে সরিয়ে দিতে চেয়েছে, কিন্তু পল্লবী সরে যায়নি। হাজারো কথা শুনে একটা কথা বলেছিল, রাগ দেখাতে গেলে সুস্থ হয়ে বাড়ি গিয়ে রাগ দেখিও, অনেককে সঙ্গে পাবে, একা তুমি আমার সঙ্গে পেরে উঠবে না। এর মধ্যে একদিন কারো কাছ থেকে খবর পেয়ে নিশা প্রতীকের সাথে দেখা করতে এলো। সোজা ওপরে প্রতীকের ঘরে যাচ্ছিল। দাঁড়ান। ঘাড় ফিরিয়ে দেখল নিশা। চোখে একটা উপেক্ষার ভঙ্গি, যেন কোনো সিকিউরিটি তাকে দাঁড়াতে বলল। নিশার সামনে এলো পল্লবী, বলল, কোথায় যাচ্ছেন? প্রতীকের ঘরে। ওই ঘরে বাইরের কারো যাওয়ার রেস্ট্রিকশন আছে, ইনফেকশনের ভয়। সীমন্তিনী কোথায় ছিল ভগবান জানে। নিশাকে দেখে উচ্ছ্বসিত হয়ে এগিয়ে এলো, যেন চাঁদ নেমে এসেছে ঘরে। আদিক্ষে তার চূড়ান্ত সীমায় গলাটাকে নিয়ে গিয়ে বলল, উমা নিশা, তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? বৌদি তো খালি তোমার কথা বলে। তাই পিসিমা, কই শুনিনি তো। পল্লবী যেন মিছরি ছুরি চালাল সীমন্তিনীর ওপর। সব কথা কি তোমাকে শুনিয়ে বলতে হবে? পল্লবী দেখল অনসূয়া এসে দাঁড়িয়েছে। হাই আন্টি। হাই, কেমন আছো? আমি ভালো আছি। প্রতীক কেমন আছে আন্টি? গিয়েই দেখো, তোমাকে দেখলে প্রতীক খুব খুশি হবে। ওই ঘরে উনি যেতে পারবেন না, খুব স্পষ্ট করে জানিয়ে দিল পল্লবী। পল্লবীর দিকে রাগে তাকাল অনসূয়া। তার স্পর্ধা দেখে অবাক হল। বলল, তুমি জানো ওকে? জানি, আমার স্বামীর গার্লফ্রেন্ড। নিশার দিকে তাকিয়ে একটা উপেক্ষার হাসি ঠোঁটে রেখে বলল, আমার স্বামীর যা ট্র্যাক রেকর্ড তাতে আপনি কেন, আরও অনেকে আছে। তার মানে তো এই নয় যে তাদের সবার সাথে আমি বেডরুম শেয়ার করব। ভালোবাসা দেখাবার হলে চৌকাঠের ওদিকে দাঁড়িয়ে দেখান, চৌকাঠ পেরিয়ে আমার বেডরুমে নজর দেবেন না। এক এক করে সবাইকে হার মানতে হয়েছিল পল্লবীর কাছে, এমনকি প্রতীককেও। পল্লবীর ভালোবাসার ছোঁয়ায় প্রতীকের মনে বরফ গলতে শুরু করল। প্রতীকের মনে হল
যে জীবন সে দেখে এসেছে, পেয়ে এসেছে, তাতে হয়তো অফুরান রাতের উষ্ণতা ছিল, কিন্তু রাত শেষে ভোরের স্নিগ্ধতার পরশ থাকত না। বিয়ের পর থেকে প্রতীক একটা দিনও পল্লবীকে ভালোবাসতে পারেনি। অন্যায় করেছে পল্লবীর ওপর, মানসিক নির্যাতন করেছে, কিন্তু আজ যখন সে পল্লবীকে মন থেকে ভালোবাসতে চাইল, তখন পল্লবী তাকে মনে করিয়ে দিল আজকের তারিখটা। 1 বছর আগে ঠিক এই দিনে প্রতীক তার কাছে কিছু চেয়েছিল, আর পল্লবী তাকে দেবে বলেছিল। প্রতীকের দিকে ডিভোর্সের পেপারটা বাড়িয়ে দিল পল্লবী। স্তব্ধ হয়ে পল্লবীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল প্রতীক। পরের দিন দেবাদিত্য রায়ের প্রাসাদ ছেড়ে চলে গেল পল্লবী। অফিসে আগেই মেল করে দিয়েছিল তার রেজিগনেশন লেটার। পল্লবীর ইস্তফাপত্র হাতে পেয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল দেবাদিত্য। ফিরিয়ে আনতেই হবে পল্লবীকে, প্রতীককে জানিয়ে দিল তার নির্দেশ। হ্যাঁ, অনুরোধ নয়, নির্দেশ। তোমার জন্য পল্লবী সংসার ছেড়েছে, চাকরি ছেড়েছে, ওকে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। যদি সেটা না পারো, জানব একটা মেয়েকে ভালোবাসার মতো মনই নেই তোমার, যোগ্যও নও তুমি, তুমি একটা অপদার্থ। প্রতীক শটান পল্লবীদের বাড়িতে গিয়ে হাজির হল। ক্ষমা চাইল পল্লবীর কাছে, কিন্তু পল্লবীর মন বোধহয় পাথরের চেয়েও শক্ত, যাকে মন দিয়ে ভেজানো যায় না, ভাঙাও যায় না। প্রতীককে বাড়ি আসতে বারণ করল পল্লবী। হাল ছাড়ল না প্রতীক। যত পল্লবী তাকে উপেক্ষা করল, তার পাগলামি যেন আরও বেড়ে গেল। পল্লবীর মা পল্লবীকে আলাদা ডেকে বোঝালো, মানুষ তো ভুল করে, ভুল শোধরানোর একটা সুযোগ তো দিবি ওকে, ছেলেটা তোকে এত ভালোবাসে। পল্লবী বলল, এরা কাউকে ভালোবাসে না মা, ভালোবাসতে জানেই না। ভালোবাসাটা এদের কাছে একটা পাগলামি, একটা রোগ। পল্লবীদের বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসার পর প্রতীকেরও জেদ আরও বেড়ে গেল। সমস্ত অহং, তার আড়ম্বরপূর্ণ জীবনের সমস্ত মেকি অলঙ্কারগুলো ছেড়ে রেখে ভালোবাসার বাঁধ ভাঙা ঢেউয়ের মতো আছড়ে পড়ল পল্লবীর জীবনে। সেই ঢেউকে আটকাতে রীতিমতো হিমশিম খেল পল্লবী। থামাতেই হবে প্রতীককে। একদিন প্রতীকের মুখোমুখি হল পল্লবী। বলল, আমাদের সম্পর্কটা কোনোদিনই স্বামী স্ত্রী ছিল না, ছিল ডাক্তার আর রোগীর। আমার কাজ ছিল তোমাকে ভালো করা। তুমি এখন ভালো হয়ে গেছো, চাইলেও তুমি আর কাউকে ঘৃণা করতে পারবে না। আর জানোই তো, রোগী ভালো হয়ে গেলে ডাক্তারের ছুটি হয়ে যায়। এখানে ভালোবাসারও একটা মেয়াদ থাকে, মেয়াদ শেষ হয়ে গেছে। আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু যাকে ভালোবেসেছ সেই কোম্পানিটা তো তোমারও। তাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? ফিরে এসো প্লিজ। খানিকক্ষণ ভেবে পল্লবী বলল, আমি ফিরে আসতে পারি, সেটা শুধু কোম্পানিতে, তোমাদের বাড়িতে নয়। আর একটা শর্ত আছে, আমার আসা আর তোমার যাওয়ার যেন একসাথে হয়। পল্লবীর কথা বুঝতে পারেনি প্রতীক। অবুঝ চোখে তাকিয়েছিল তার দিকে। তোমাকে এই চাকরিটা ছাড়তে হবে। আমি চাই না তুমি আমার সামনে আর আসো। একটা ম্লান হাসি ক্রমশ প্রতীকের সারা মুখ জুড়ে ছড়িয়ে পড়ল। যেমন সূর্য অস্তাচলে যাবার আগে আকাশ জুড়ে একটা ম্লান আলো থাকে, তেমনি মাথা নেড়ে বলল, ওকে, এগ্রিড। সে যে অপদার্থ নয়, এটা তার বাবাকে বোঝানো দরকার। আর ভালোবাসা যে শুধু বেঁধে রাখার নয়, এটা পল্লবীকে বোঝানো দরকার। এরপর প্রতীক আর কোনো দিন অফিসমুখ হয়নি। একলা হয়ে আড়াল নিল তার নিজের গ্রহে। একটা মানুষকে যা কিছু নষ্ট করে, তার সব কিছু আঁকড়ে ধরল প্রতীক। ভালো হয়ে যদি ভালোবাসাই না পাওয়া গেল, নষ্টামির পথে নষ্ট হওয়া অনেক সুখের। তার মধ্যে যন্ত্রণা আছে, কোনো অপমান নেই। এতে পল্লবীর ওপর একটা শোধ নেওয়াও হবে। কিন্তু এই যে প্রতীক নিজেকে নষ্ট করার কথা ভাবল, উপরে বসে যিনি কলকাঠি নাড়ছেন তিনি ভেবেছেন ঠিক উল্টো। তাই এক রাতে রাস্তায় মাতলামো করা মাতাল প্রতীককে চোখে পড়ে গেল
বাড়ি ফেরতা পল্লবীর। পল্লবীর মনে হল প্রতীককে এই অবস্থায় বাড়ি পৌঁছে দিলে একটা খারাপ পরিস্থিতির সামনে পড়তে হতে পারে, অথচ প্রতীককে এই অবস্থায় ফেলে রেখেও চলে যাওয়া যায় না, সেটা বড় অমানবিক। এ যেন যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র সৈনিককে আরও নৃশংসভাবে মারা। সাহস করে প্রতীককে নিজের বাড়ি নিয়ে চলে এলো পল্লবী। সে ঠিক করেছে না ভুল করেছে সে প্রশ্ন করেনি পল্লবীর মা। প্রশ্নটা ছিল অন্য। ওকে যদি ভালোই না বাসিস তাহলে মরার জন্য ফেলে আসিসনি কেন? কেন বাড়িতে তুলে নিয়ে এলি? কিছু বলতে পারেনি পল্লবী। সারা রাত জেগে বসেছিল ঘুমন্ত প্রতীকের সামনে। লড়াই চালিয়েছিল নিজের সাথে নিজের। মনকে বুঝিয়েছিল প্রতীকের প্রতি তার কোনো দুর্বলতা নেই। সে যা করেছে মানবিকতার খাতিরে করেছে। মন তার হেসেছিল। মানবিকতার খাতিরে মাতাল কাউকে কেউ নিজের ঘরে আনে বুঝি? ঘরে এনে নিজের বিছানায় শুইয়ে নিজে সামনে বসে রাত জাগে? অনেক বেলা করে ঘুম ভেঙেছিল প্রতীকের। আবিষ্কার করতে সময় লেগেছিল সে কোথায়। পল্লবীকে দেখে তার সংশয় দূর হল। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আমার সঙ্গে বেরোতে হবে। কোথায়? প্রতীকের প্রশ্নের উত্তরে পল্লবী শুধু এটুকু বলল, মাঝরাতে মাতাল হয়ে রাস্তায় নিজের প্রেম জাহির করার মধ্যে কোনো বাহাদুরি নেই। যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে তার সম্মান রেখো। আজ থেকে তুমি অফিসে যাবে। সেদিন পল্লবীর সঙ্গে যেতে পারেনি প্রতীক। প্রতীকের সই করা ডিভোর্স পেপার নিয়ে এসে হাজির হয়েছিল নিশা, যে পেপারে প্রথম রাতেই সই করে প্রতীককে দিয়েছিল পল্লবী। প্রতীককে নিয়ে নিশা বেরিয়ে গেল। পল্লবী বুঝতে পারল প্রতীক আবার বিপদের মধ্যে পড়তে চলেছে। নিশা প্রতীককে পুরোপুরি নষ্ট করার আগে বাঁচাতে হবে ওকে। এটা ভালোবাসা না মানবিকতা সে প্রশ্নের উত্তর খোঁজার ফুরসত পায়নি পল্লবী। একটা বছর বাড়ি, অফিস আর কোর্ট করে বেরিয়েছে। নিশা তাকে নষ্ট মেয়ের তকমা দিতে আদা জল খেয়ে লেগেছিল। ক্রুদ্ধ ফণিনীর সামনে চোখে চোখ রেখে লড়াই করেছিল। একটা ছবুলো পড়তে দেয়নি প্রতীকের ওপর, তার ওপর। নার্সের ডাকে তাড়াতাড়ি কেবিনে ঢুকল প্রতীক। গলা অবধি চাদরে ঢাকা পল্লবী প্রতীককে ঢুকতে দেখে তাকাল। তার সারা মুখ জুড়ে পূব আকাশের সূর্য ওঠার সোনালি আলো। পল্লবীর মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দিল। বলল, কেমন আছো? ভালো। দেখলে? প্রতীক মাথা নাড়ল, বলল, মুখটা একেবারে তোমার মতো, নাকটা তোমার মতো লম্বা।